তাহলে আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, ঠিক আছে, সেমিস্টার 1 কম্পালসারি ইংলিশ AC1 এর প্রথম চ্যাপ্টার, যার নাম হচ্ছে ব্রেক ব্রেক ব্রেক। কে লিখেছে? অ্যালফ্রেড লর্ড টেনিসন। তোদের 12-এ একটা কবিতা ছিল ইউলিসিস, নাম শুনেছিস? সেটাও কে লিখেছিল? অ্যালফ্রেড লর্ড টেনিসন, তাই তো? তো উনি এই কবিতা লিখেছে ব্রেক ব্রেক ব্রেক। তিনি জন্মগ্রহণ করেছিলেন কত সালে? 1809 সালে। কত সালে জন্মগ্রহণ করেছিল? 1809 সালে। আর মৃত্যু হয়েছে 1892 সালে, ঠিক আছে? 1892 সালে মৃত্যু হয়েছে। ইনি ছিলেন একজন ভিক্টোরিয়ান যুগের কবি। কি বললাম? ভিক্টোরিয়ান যুগে। যে পয়েন্টস গুলো আমি বলছি এগুলো সব পরীক্ষায় আসার জন্য, ঠিক আছে? MCQ পরীক্ষা তো আমাদের 25টা আমাদের 2 নম্বরের কোশ্চেন দেবে, 50 মার্কস হবে। তাহলে ভিক্টোরিয়ান, ভিক্টোরিয়ান এরা মানে জানিস? যুগ। এরা মানে যুগ। ভিক্টোরিয়ান যুগের একজন কবি। যদি সংখ্যায় বলি তাহলে কি হবে? 19th সেঞ্চুরি। কি বললাম? 19th সেঞ্চুরি এর কবি। হ্যাঁ, ইনি ভিক্টোরিয়ান যুগের কি ধরনের কবি? কোন পিরিয়ডের কবি? ইনি হচ্ছেন রোমান্টিক পিরিয়ডের কবি। কি বললাম? রোমান্টিক পিরিয়ডের কবি। বুঝতে পারলাম? এই যে পুরো কবিতাটা, এই পুরো কবিতাটা কবি কাকে উল্লেখ করেছে জানিস? তার একজন বন্ধু ছিল আর্থার হেনরি হালাম নামে। একটু গল্পটা বলি, বুঝতে পারবি। অ্যালফ্রেড লর্ড টেনিসনের পরিবারে না 9 জন সদস্য ছিল, ঠিক আছে? 9 জন সদস্যের মধ্যে 3 জন সদস্য মেন্টাল ডিসপুট ছিল, একটু খ্যাপা টাইপের ছিল, পাগল, ঠিক আছে? তো এই অ্যালফ্রেড লর্ড টেনিসনের অল্প বয়সে বাবা মা মারা যায়। তো পুরো দায়িত্ব কার উপর যাবে? সাধারণত টেনিসনের ওপরই। তো সেই সময় অ্যালফ্রেড এতটা পরিমাণে মানসিক প্রবলেমের মধ্যে পড়ে গেছিল না, সে কি করবে বুঝতে পারছিল না। তার উপর তার আবার লেখালেখি করার খুব ইচ্ছা ছিল। তা এই সময় তার এই বন্ধু আর্থার হেনরি হালাম তাকে মোটিভেট করেছিল লেখার জন্য। পরবর্তীতে এই অ্যালফ্রেড লর্ড টেনিসনের একজন বোন হয়, বোনের নাম হচ্ছে এমিলি। কি বললাম? এমিলি। এই এমিলির সাথে আর্থার হেনরি হালামের বিয়ের যোগাযোগ স্থাপন হয়, ঠিক আছে? হয়। পরবর্তীতে যখন এঙ্গেজমেন্ট হয়ে যায়, ঠিক তারপরে 1832 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1832 খ্রিস্টাব্দে, বা বলতে পারিস 1833ও বলতে পারিস, একই রকম। ওই 33 বা 32 খ্রিস্টাব্দে ব্রেন স্ট্রোক করে, ব্রেন হ্যামারেজ মানে ব্রেন স্ট্রোক করে। ব্রেন স্ট্রোকে তার এই বন্ধু মারা যায়। তো সাধারণ বন্ধু মারা যাওয়ার কারণে দুঃখ কষ্ট হবেই। তো অ্যালফ্রেডেরও এই বন্ধুর যে মারা যাওয়াতে খুব কষ্ট পায়। কষ্ট পেয়ে সে বন্ধুর স্মৃতি অনুসারে এই ব্রেক 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 কবিতাটা লেখে, ঠিক আছে? আচ্ছা, এই কবিতাটা লেখা হয়েছিল কত সালে? 1835 সালে। কত সালে লেখা হয়েছিল? 1835 সালে। পাবলিশ হয় 1842 সালে। বোঝাতে পারলাম? এই অ্যালফ্রেড লর্ড টেনিসন কিছু কবিদের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছিল, অনুপ্রাণিত হয়েছিল। কাদের দ্বারা? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, নাম শুনেছিস? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একটা কবি ছিল, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, তাই তো? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আর কি? জন কিটস। এই ধরনের কবিদের দ্বারা সে ইনফ্লুয়েন্সড হয়েছিল, লেখালেখি শুরু করেছিল, ঠিক আছে? এই অ্যালফ্রেড লর্ড টেনিসনেরই আর একটা লেখা আছে যেটার নাম হচ্ছে আমাদের ইন মেমোরিয়াম AHH। এই AH মানে আর্থার হেনরি হালাম। এটা কিন্তু একটা মানুষেরই নাম, আবার আলাদা 3টে মানুষ ভাবিস না, কিন্তু একটা মানুষ, ঠিক আছে? এই কবিতার সঙ্গে তুলনা করা হয় যে ব্রেক 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 ভালো না ইন মেমোরিয়াম AHH এটা ভালো। বুঝতে পারলি? বোঝাতে পারলাম? ইন মেমোরিয়াম মানে স্মরণ করছে আর্থার হেনরি হালাম, ঠিক আছে? এই কবিতার রাইম স্কিম মানে কি? ছন্দ। দেখবি আমরা পড়েছি বাংলায়, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। তাহলে এখানে বউ আর মৌ কিন্তু দুটো সেম, তাই তো?
সেম। তাহলে এখানে ফোনটা বার কর, কবিতাটা বার কর, দেখ আমি বলছি, ফোনটা হাতের কাছে রাখ, বই যেহেতু তোদের কাছে এখন নেই, ফোনটাই রাখ। দেখ প্রথম একদম যদি ব্রেক ব্রেক ব্রেক, আমি এখানটা বোঝাচ্ছি, ঠিক আছে? যদি প্রথম লাইনটাকে আমরা এ ধরি, দ্বিতীয় লাইনটা কি হবে? এ এর পরে বি ধরবো, একদম লাস্টের ছন্দটা মেলাবি। তৃতীয় লাইনটাকে মিলছে কারোর সঙ্গে, এ বা বি এর সঙ্গে? না, তাহলে ওটাও সি। চতুর্থ লাইনটা শেষটা দেখতো কার সঙ্গে মিলছে? তাহলে মি আর সি এর সাথে মিলছে, দেখো চতুর্থ লাইনটা দেখ। হ্যাঁ ওই তো ইন মি। হ্যাঁ, তাহলে সিটা কত নম্বর লাইন? দ্বিতীয়। দ্বিতীয়। তাহলে বি এর সঙ্গে মিলছে লাস্ট লাইন, বি আর ডি, তাই তো? তাহলে এখানে হবে বি। কথাটা বোঝাতে পারলাম? এক নম্বর লাইন হচ্ছে এ, দুই নম্বর লাইন হচ্ছে বি, তিন নম্বর লাইন সি। তাহলে চতুর্থ লাইনটা কোন লাইনের সঙ্গে মিলছে? দুই নম্বরটা। দুই নম্বরের লাইনটা কি? বি। তাহলে আমরা চতুর্থ কি লিখেছি? বি। তাহলে আমাদের রাইম স্কিম কি? এ বি সি বি। বুঝতে পারলাম রাইম স্কিমটা কি করে হচ্ছে? গাধার মতন মুখস্থ করে আজকে কালকে ভুলে যাবি, শিখে রাখ। তারপরে এই যে দেখ আর্থার হেনরি হালামে একটা কমা দিয়েছি, তাই তো? আমি যদি এখন লিখি ঋষভ কমা, তো টাইটেল কি? ঋষভ কমা রয়, কখন লিখি আমরা? সুরজিৎ কমা রয় লিখি, কখনো লিখি না। তাহলে আমরা এখানে লিখেছি কেন? ব্যাপার আছে। এই যে লর্ড টেনিসন, এটা কিন্তু অরিজিনাল নাম নয়, তার নাম হচ্ছে অ্যালফ্রেড টেনিসন। কি বললাম এই কবির নাম? অ্যালফ্রেড টেনিসন। ইনি যেহেতু ভিক্টোরিয়ান যুগের কবি ছিল, এই ভিক্টোরিয়ান যুগের রানী, ইংল্যান্ডের তখন রানী ছিল কুইন ভিক্টোরিয়া। এই কুইন ভিক্টোরিয়া এই অ্যালফ্রেড লর্ড টেনিসনের লেখায় মুগ্ধ হয়ে তাকে 1884 সালে ফার্স্ট ব্যারন টেনিসন উপাধি দেয়। কি বললাম, বোঝাতে পারলাম? মাথায় ঢুকলো? এই উপাধিটা দিয়েছিল। এগুলো সব কিন্তু আমাদের এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে? এই অ্যালফ্রেড লর্ড টেনিসন কোথাকার বাসিন্দা ছিল জানিস? ইংল্যান্ডের। ইংল্যান্ডের বাসিন্দা, ইংল্যান্ডের বাসিন্দা ছিল, ঠিক আছে? এই অ্যালফ্রেড লর্ড টেনিসন আর্থার হেনরি হালামের সঙ্গে পরিচিত হয়েছিল 1820 সালে। কোথায়? ট্রিনিটি কলেজে। কোথায়? ট্রিনিটি কলেজে। কলেজটা কোথায়? কেমব্রিজে। কি বললাম? কেমব্রিজ। কেমব্রিজ ইউনিভার্সিটি বলতে ট্রিনিটি কলেজ। যেমন আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে শ্রীরামপুর কলেজ পড়ছে, বিধান কলেজ পড়ছে, সেরকমই কেমব্রিজ ইউনিভার্সিটির আন্ডারে আমাদের ট্রিনিটি কলেজ পড়ছে। আমরা যদি নিজেদের কলেজ লিখি, ক্যালকাটা ইউনিভার্সিটি লিখতে হবে। ওটা কিন্তু মেন কলেজ। সেরকমই কেমব্রিজ ইউনিভার্সিটির আন্ডারে থাকা ট্রিনিটি কলেজে দেখা হয়েছিল, ঠিক আছে? 1820 সালে। এবার এই গোটা কবিতার মধ্যে আমরা কি কি পাচ্ছি, থিম কি কি পাচ্ছি, কি কি বিষয়বস্তু আমাদের আছে? প্রথম কথা ডেথ আছে, মৃত্যু, যেহেতু অ্যালফ্রেড লর্ড টেনিসন মারা যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে লস, বন্ধুকে হারাচ্ছি। তৃতীয় হচ্ছে ট্রানজিয়েন্স অফ লাইফ, ট্রানজিয়েন্স মানে হচ্ছে ক্ষণস্থায়িত্ব, জীবনের ক্ষণস্থায়িত্ব। কেন পড়বো বুঝতে? অ্যান্ড মর্টালিটি, এবং অমরত্ব পাচ্ছি। এই কবিতার মাধ্যমে আমরা কি বুঝবো? এই কবিতার মাধ্যমে আমরা বুঝবো যে জীবন কখনো থেমে থাকে না, আমাদের জীবনে যাই আসুক আমাদেরকে এগিয়ে যেতে হবে। আজকে তোর ভগবান না করুক তোর সাথে তোর গার্লফ্রেন্ডের ব্রেকআপ হয়ে গেল, ঠিক আছে? ধর বাই চান্স ব্রেকআপ হয়ে গেল, তা ব্রেকআপে তোর কাছে তিনটে অপশন থাকবে। এক, রোদ্দুর রায়ের মতন সুন্দর কবিতা বানানো। দ্বিতীয় থাকবে কি, মাল সিগারেট বিড়ি খেয়ে নিজের জীবনটাকে উচ্ছন্ন করা। এবং তৃতীয় থাকবে জিমে গিয়ে দুদিন ডাম্বেল তুলে 1.5 কেজি, ধর 150 কেজি ডেডলিফট তুলে ছবি দিচ্ছে, ঠুকরা কি মেয়েরা পেয়ার, তাই তো? এই 3 প্রকার অপশন থাকে। এর মধ্যে তুই কোনটা বাছলি? যে কোনো একটা। ওই অ্যালফ্রেড লর্ড টেনিসন লেখালেখিটা বেঁচেছে, ঠিক আছে? ওর সাথে একই হয়েছিল না, ওর সাথে বন্ধু চলে গেছিল, ওর গার্লফ্রেন্ডটা এখানে যায় না, তবে বন্ধু চলে গেছিল, ঠিক আছে? আমি একটা উদাহরণ বোঝানোর জন্য বললাম। এবারে এই কবিতাটা পুরোটা আমরা পড়বো, ঠিক আছে? চলো বই থেকে বলছি, মেলাও। দেখো এই কবিতাটার প্রথমে লেখা ব্রেক ব্রেক ব্রেক, এটাকে কি বলে জানিস? এটাকে বলে অ্যালিট্রেশন। কি বলা হয়? অ্যালিট্রেশন। লেখার সময় কাজে দেবে। আমি তো এখানটা লিখছি, ঠিক আছে? এ ডবল এল আই টি ই আর এ টি আই ও এন। যদি বলা হয় যে এই যে ব্রেক ব্রেক ব্রেক, এই যে পুরো লাইনটা, এই পুরো ফ্রেজটা, এটা কিসের এক্সাম্পল? তখন লিখতে হবে অ্যালিট্রেশন, অনুপ্রাস। আমরা দেখবো অনেক সময় বলি
যে কোকা কোলা, বলি তো কোকা কোলা, মিকি মাউস, তাহলে অনেক সময় একই শব্দ পর পর বসে শব্দটাকে আরো সুন্দর করা হয়। একটা উদাহরণ দিই, ধর আমি বললাম ওই দেখো কুকুরটা কুই কুই করছে। কুই কুই কোনো মানে আছে কি? না। কুই কুই মানে, তাহলে আমরা কেন ব্যবহার করছি? কুকুরটার বিষয়বস্তুটাকে বোঝানোর জন্য, তাই তো? ওর বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য আমরা শব্দটাকে আরো সুন্দর করলাম, কুই কুই ঢোকালাম। তাহলে এই কুই কুইটা হচ্ছে আমাদের অনুপ্রাস, ইংরেজিতে বলা হয় অ্যালিট্রেশন। দেখ পরপর দেখ, এখানেও ব্রেক, এখানেও ব্রেক, এখানেও ব্রেক। একটা ইন্টারেস্ট আছে না যে এটা কি বলতে চাইছে, মনে হচ্ছে তো? এটাই হচ্ছে অ্যালিট্রেশন করা, অনুপ্রাস করা। যদি জিজ্ঞেস করে যে এই ব্রেক 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 এই ফ্রেজটা বা এই লাইনটা কিসের এক্সাম্পল, তখন লিখতে হবে অ্যালিট্রেশন। This phrase is an example of ওখানে alliteration. সরাসরি লিখতে না অপশন থাকে? অপশন দেবে তোদের 25টা কোশ্চেন দেবে, এমসিকিউ 2 নাম্বারের। ঠিক আছে, কবিতাটা পড়ি, চলো দেখে নাও। প্রথমে ব্রেক ব্রেক ব্রেক, আছড়ে পড়ো আছড়ে পড়ো আছড়ে পড়ো। আমি বাংলা দিয়ে দেবো, চাপ নেই নোটসের মধ্যে। ও দাই কোল্ড গ্রে স্টোনস, ও বলছে দাই, দাইটা নিস কি? THY, দাই মানে হচ্ছে ইয়োর। ইওর। এটা হচ্ছে ল্যাটিন আর্কেইক ওয়ার্ড। কি বললাম? ল্যাটিন আর্কেইক ওয়ার্ড। ঠিক আছে, কোথায় পড়ছে? অন দাই কোল্ড গ্রে স্টোনস, বলছে আছড়ে পড়ো আছড়ে পড়ো আছড়ে পড়ো। কিসের উপর? অন দাই মানে ইয়োর, তোমার কোল্ড গ্রে স্টোনস, ঠান্ডা ধূসর রঙের পাথরের উপর। কাকে আছড়ে পড়তে বলছে? ও সি, সমুদ্রকে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তারপরে অ্যান্ড এবং, আই আমি, উড, যেখানে উড দেখছি এই উডটাকে, উডটা হচ্ছে মানে হচ্ছে উইশ। ঠিক আছে, উইশের বদলে উড ব্যবহার করা হয়েছে। ল্যাটিন আর্কে, না এটা ল্যাটিন আর্কিক নয়, এটা ব্যবহার করা হয়েছে মানে জিনিসটা ঘোরানোর জন্য, বোঝানোর জন্য। মানে দাইটা শুধু ল্যাটিন আর্কে। দাইটা হচ্ছে ল্যাটিন আর্কিক ওয়ার্ড। আমরা দাই দাও এগুলো পড়েছি 11-12 দেখবি, THOU THO এগুলো হচ্ছে ল্যাটিন আর্কিক ওয়ার্ড। ঠিক আছে, অ্যান্ড আই এবং আমি, উড দ্যাট মাই টাং কুড আটার, এবং এখানে আমি উইশটা যদি বলি তাহলে কি হবে? অ্যান্ড আই উইশ, এবং আমি আশা করি, দ্যাট যে, মাই টাং কুড আটার আমার জীব বলতে পারবে। কোনটা? দ্য থটস সেই চিন্তা ভাবনাগুলো, দ্যাট অ্যারাইজ ইন মি যেগুলো আমার মনের মধ্যে আসছে। কবি বলছে, কবি কি বলতো, কবি না এরকম সমুদ্রের ধারে একাকী বসে আছে, বুঝলি তো, দিয়ে সমুদ্র দেখছে। এবার এখানে পাথর পাথর গুলো আছে আর এখান থেকে সমুদ্রের ঢেউটা আসছে। এবার কবি সমুদ্রকে বলছে এই পাথরের মধ্যে তুমি আছড়ে পড়ো, এবং আছড়ে পড়ার পর আমার মনে যা আসবে সেগুলো আমার জীব বলার চেষ্টা করবে। কি বলবে সেটা আমরা পরবর্তীতে পড়ছি। দেখ কি বলছি, ও ওয়েল শুভ হোক ফর দ্য ফিশারম্যান বয়। কি বলছে? ও ওয়েল শুভ হোক কাকে? দ্য ফিশারম্যানস বয় মানে জেলের ছেলেটার। দ্যাট হি শাউটস উইথ হিজ সিস্টার অ্যাট প্লে, যে সে তার বোনের সঙ্গে চিৎকার করছে কখন? অ্যাট প্লে, খেলার সময়। ক্লিয়ার? ও ওয়েল শুভ হোক দ্য সেলার ল্যাড, মানে ল্যাড মানে হচ্ছে যুবক। কি বলে ল্যাড মানে? যুবক। শুভ হোক সেই যুবক নাবিকের, দ্যাট হি সিংস ইন হিজ বোট, যে তার নৌকায় বসে গান করছে। অন দা বে, বে মানে হচ্ছে খাড়ি। খাড়ি কি বাবা? খাড়ি আমি ভিডিওর মধ্যে ছবি দিয়ে দেবো, তোকে বুঝিয়ে দিই। খাড়ি হচ্ছে এমন একটা জায়গা যেটা, ধর এটা সমুদ্র, এটা সমুদ্র, ঠিক আছে, এই সমুদ্রের 3 পাশ দিয়ে এরকম স্থলভাগ আছে। ঠিক আছে, স্থলভাগ কিরকম হয়? স্থলভাগ ঠিক এইরকম, এইখান দিয়ে স্থলভাগ হয়। এবার ধর এই স্থলভাগের এই জায়গাটা মুছে দিয়ে সমুদ্র ঢুকে পড়েছে, তাহলে এই যে এই অংশটা, এই সমুদ্র, এটা হচ্ছে খাড়ি। বুঝতে পারলাম? আচ্ছা, সে খাড়ির মধ্যে নিজের নৌকায় বসে গান গাইছে। কে গাইছে? না আমাদের সেইলার ল্যাড, যুবক নাবিক। বুঝতে পারলাম? তারপরে বলছে অ্যান্ড দ্য স্টেটলি স্টিপ, স্টেটলি কথার মানে হচ্ছে বিশাল বড় বড়। ঠিক আছে, এবং বিশাল বড় বড় শিপস গো অন, যাচ্ছে কোথায়? টু দেয়ার হ্যাভেন। হ্যাভেন মানে কি? একটা নিরাপদ জায়গা, নিরাপদ আশ্রয়।
ঠিক আছে, কোথায়? আন্ডার দা হিল, কোন তলা দিয়ে যাচ্ছে? পাহাড়ের তলা দিয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? সেই বড় বড় জাহাজগুলো পাহাড়ের তলা দিয়ে নিজেদের আশ্রয় মানে নিরাপদ আশ্রয় বা তাদের ডেস্টিনেশন গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে। ঠিক আছে, এগুলো সব কবি দেখছে, ওগুলো সব বলছে। বাট কিন্তু ও ফর দ্য টাচ অফ এ ভ্যানিস হ্যান্ড, কিন্তু কোথায় গেল সেই অদৃশ্য হাতের স্পর্শ? যেই হাতের স্পর্শ আমি প্রথম বিড়ি খাওয়া শিখেছিলাম, সেই হাত কোথায় গেল? ঠিক আছে, অ্যান্ড দ্য সাউন্ড অফ এ ভয়েস, এবং সেই আওয়াজটা কোথায় গেল? দ্যাট ইজ স্টিল, যেটা এখন স্তব্ধ হয়ে গেছে। যেই আওয়াজ শুনে আমি প্রথম গালাগালি খেস্তাখিস্তি করা শিখেছিলাম, সেই আওয়াজটাও এখন পাওয়া যাচ্ছে না। এবং যেই হাতের স্পর্শটা আমার কাছে ছিল এক সময়, সেটাও এখন পাওয়া যায়। সবকিছু এখন কি স্টিল হয়ে গেছে, হ্যাঁ, স্তব্ধ হয়ে গেছে। বন্ধুর নাম কি? আর্থার হেনরি হালাম। লাস্ট প্যারায় আসছি। স্টিল মানে হচ্ছে স্তব্ধ, মানে একদম পুরো শান্ত, মানে এখন এটা কোনো স্পর্শতা নেই, কোনো এক্সিস্ট করছে না এখন বর্তমানে। লাস্ট প্যারা, ব্রেক ব্রেক ব্রেক, আবার বলছে আশ্রে পড়ো আশ্রে পড়ো আশ্রে পড়ো। কোথায়? অ্যাট দ্য ফুট, ফুট মানে হচ্ছে পাদদেশ, আবার পাদদেশ বলে দিস না কিন্তু, পাদদেশ মানে একদম তলায়। কিসের? অফ দাই ক্র্যাকস, দেখ এখানে দেখ ডাই লেখা, THI, সরি THY। দাই মানে হচ্ছে ল্যাটিন আর কি ওয়ার্ড, তোমার, ইওর। কোথায়? অফ ইওর ক্র্যাকস, ক্র্যাকস মানে হচ্ছে এই যে পাথরগুলো, এবড়ো খেবড়ো পাথর, এগুলো হচ্ছে ক্র্যাকস বলা হয়। ঠিক আছে, অ্যাট দ্য ফুট অফ দাই ক্র্যাকস, কোথায় পড়তে বলছে? তোমার সেই এবড়ো খেবড়ো পাথরের উপর। ও সি, হে সি মানে হে সমুদ্র। বাট কিন্তু দ্য টেন্ডার গ্রেস, টেন্ডার মানে হচ্ছে কোমল, গ্রেস মানে হচ্ছে তুই সৌন্দর্য বলতে পারিস, ঠিক আছে, মাধুর্য বলতে পারিস, বন্ধুত্ব বলতে পারিস, যা ইচ্ছা। বাট কিন্তু দ্য টেন্ডার গ্রেস, সেই কোমল মাধুর্য বা সৌন্দর্য অফ আ ডে, একটা দিনের, একটা এখন দিন হয়ে গেছে, এখন কি আর সেটা বর্তমানে আছে? নেই, সেটা এখন কিন্তু অতীতের দিন হয়ে গেছে। ইজ ডেড মানে সেটা মারা গেছে, সেটা মৃত, সেটা আর ফিরে আসবে না। উইল নেভার কাম ব্যাক টু মি, আমার কাছে আর ফিরে আসবে না। মানে শেষ লাইনটা ঠিক বুঝলাম না, বলে দিচ্ছি। বাট দ্য টেন্ডার গ্রেস অফ এ ডে দ্যাট ইজ ডেড, বলছে সেই যে কোমল মাধুর্যের দিন, আমার 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 বন্ধুর সঙ্গে যে কাটানো সুন্দর দিনগুলো, সেগুলো এখন মৃত। উইল নেভার কাম ব্যাক টু মি, সেগুলো আর আমার কাছে ফিরে আসবে না। ওই বলতে চাইছে যে সমুদ্র, তুমি হয়তো ঢেউ দিচ্ছ, ঢেউ দিয়ে সেই ঢেউ তোমার কাছে ব্যাক করে আসছে, কিন্তু আমার সেই বন্ধুর সেটা স্মৃতিটা ফিরে আসবে, সেটা কিন্তু স্মৃতি হয়ে রয়েছে। ঢেউ যেমন তোমার কাছে যাচ্ছে, স্মৃতি আমার কাছে ফিরে আসবে না। ঠিক আছে, আমার বন্ধু হয়তো চলে গেছে, কিন্তু আমাকে মুভ অন করে যেতে হবে। সেই মুভ অন করার পরই কবি কবিতাটা লিখছে। 1833 সালে বন্ধু মারা গেছিল, তার ঠিক 2 বছর পর 1835 সালে কবি এই কবিতাটা লিখেছিল এবং পাবলিশ হয়েছিল 1842 সালে। আশা করি পুরো কবিতাটা বোঝাতে পারলাম। দেখে নে কোনো প্রশ্ন আসে নাকি। আমি এই পুরো কবিতাটার বিষয়টা গ্রুপে দিয়ে দিয়েছি, প্রশ্ন উত্তর আমি পরে আলোচনা করে দেবো। ঠিক আছে, চলো।